হ্যালো ফ্রেন্ডস, আমি শোভন পুরকাইত ট্যালি প্রাইম ফর বিগিনার চ্যানেলের তরফ থেকে আজকের আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আমার এর আগে অনেকগুলো ম্যানুয়াল অ্যাকাউন্টসের ক্লাস অলরেডি আপলোড করে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে। লাস্ট যে ক্লাস হয়েছিল সেই ক্লাসের লাস্ট পার্ট ছিল গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস। আজকের সেই লাস্ট পার্ট থেকে আমি আবার শুরু করছি। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট সম্বন্ধে এর আগে আমি অলরেডি বলে গেছি, তো জাস্ট সেটাকে আরেকবার রিমাইন্ড করিয়ে দিয়ে আমাদের গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টসে পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। রিয়েল অ্যাকাউন্ট ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। অ্যান্ড নমিনাল অ্যাকাউন্ট ডেবিট অল এক্সপেন্স অ্যান্ড লসেস, ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেন্স। এর সম্বন্ধে ডিটেল ভিডিও আগে দেওয়া আছে, আপনারা প্রয়োজন পড়লে একটু দেখে নেবেন। তো এরপর আসি আমরা পরের স্লাইডে। সেটা হচ্ছে আমাদের আজকেকার স্লাইড, ডাবল এন্ট্রি সিস্টেম, বা যেটা নিয়ে আমি এর আগেও বলেছি দুই তরফা দাখিলা পদ্ধতি। আজকে ক্লাসটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে, খেয়াল রাখুন, চোখ রাখুন। ডাবল এন্ট্রি সিস্টেম কি বলছে? বিজনেস ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস অন দ্য বেসিস অফ ডাবল এন্ট্রি সিস্টেম। আমাদের ব্যবসায়িক যে রেকর্ডগুলো সব রেকর্ড করা হয় যে জার্নাল বুকে, সবই এই দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে রেকর্ড করা হয়। দি সিস্টেম ওয়াজ ইনভেন্টেড বাই লুকা প্যাসিওলি অ্যান্ড লুকা প্যাসিওলি অফ ইটালি অ্যান্ড ওয়াজ ডেভেলপড টু দ্য প্রেজেন্ট ফ্রম ইন ইংল্যান্ড। উনি এটাকে আবিষ্কার করেছিলেন নিয়মটিকে। অ্যাকর্ডিং টু দিস সিস্টেম বোথ দ্য অ্যাসপেক্টস অফ আ ট্রানজ্যাকশনস ওয়ার দ্য ডেবিট অ্যাসপেক্ট অ্যান্ড দ্য ক্রেডিট অ্যাসপেক্ট আর রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। এই সিস্টেমের নিয়ম অনুযায়ী কী হয় না, দুটো দিক, অ্যাকাউন্টসের দুটো দিকই, আমরা ডেবিট দিক এবং ক্রেডিট দিককেই আমরা অ্যাকাউন্টসে রেকর্ড করে থাকি। কিভাবে ডেবিট আমরা ফাইন্ড আউট করব, কিভাবে আমরা ক্রেডিট ফাইন্ড আউট করব, ঠিক এর আগের ভিডিওতে আমি এগুলো সম্বন্ধে বলে গেছি, আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন। তো এখানটায় recorded in the books of accounts. This helps in preparing trial balance, trading and profit and loss account and balance sheet. অ্যাকচুয়ালি এই যে দুই তরফা দাখিলা পদ্ধতিটা, এটা আমাদের কি কাজে সাহায্য করে না, আমাদের বছরের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করব, ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করব এবং ব্যালেন্স শিট করে বিজনেস সিচুয়েশন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, নেট প্রফিট কি নেট লস, বিজনেসের ক্যাপিটাল কত আছে, বিজনেসের অ্যাসেটস ভ্যালু কেমন, বিজনেসের লাইবিলিটিস ভ্যালু কেমন, এই জিনিসগুলো যখন আমরা জানবো, সেক্ষেত্রে কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেম আমাদেরকে যথেষ্ট সাহায্য করে। তার জন্য আমরা এই পদ্ধতিটাকে মেনটেন করে কিন্তু চলি। এই সম্বন্ধে আমি আজকের আবার একটু পরেই আসছি। নেক্সট আমরা আসবো এর পরের যে পার্টটা, সেটা হচ্ছে জার্নাল, রাইট, যেটাকে আমরা এর আগের কয়েকটা ক্লাস আগে আমি বলে গেছিলাম জার্নাল টপিকটা কি, জার্নাল বুক কি, জার্নালাইজ কি, জার্নাল এন্ট্রি কি। তো এটা হচ্ছে সেই জার্নাল এন্ট্রির প্রসিডিওর, যেখানে আমরা কিভাবে করব সেটা এখানে লেখা থাকে। Journal is a book of original entry in which transactions are first recorded in the order in which they occur. যে জার্নালটা কিন্তু প্রকৃত আমাদের অ্যাকাউন্টসের প্রথম ঘটনা। আমরা যে কাউন্টার ফয়েল, ইনভয়েস বা ভাউচার, যেখান থেকে আমরা যে প্রকৃত ঘটনাটা ঘটেছে সেটা যখন অ্যাকাউন্টসে রিফ্লেক্ট করি, তার ফার্স্ট স্টেপ হচ্ছে কিন্তু এই জার্নাল এন্ট্রি, যেটা জার্নাল বুকে রেকর্ড করা হয়। তো কি বলেছে, দ্য প্রসেস ট্রানজাকশনস ইন আ জার্নাল ইজ টার্মড অ্যাজ জার্নালাইজিং। যে পদ্ধতিতে আমরা এই রেকর্ডগুলোকে করে থাকি সেগুলোকে আমরা বলি জার্নালাইজিং। অ্যান্ড দ্য ট্রানজাকশনস এন্টার্ড ইন দ্য জার্নাল আর কল্ড জার্নাল এন্ট্রি। এবং জার্নাল বুকে যে জিনিসগুলো আমরা লিখে থাকি তাকে আমরা বলছি জার্নাল এন্ট্রি। ক্লিয়ার হলো? অর্থাৎ কি না, জার্নাল বুক যেখানে লেখা হয়, জার্নালাইজিং হচ্ছে যে পদ্ধতিতে লেখা হয়, আর ওই পদ্ধতি অবলম্বন করে যে ঘটনাগুলো লেখা হয় তাকে আমরা বলি জার্নাল এন্ট্রি। নেক্সট আমরা আসব এই জার্নাল এন্ট্রির যে ফরম্যাট, ম্যানুয়াল অ্যাকাউন্টসে জার্নাল এন্ট্রির বুকটা যেমন হয় সেটাকে আমি এখানটায় ফরম্যাটটাকে এখানে তুলে ধরা হয়েছে, দেখে নিন। এখানটায় লেখা হয় কি ডেট, অর্থাৎ যে ডেটে ঘটনাটা ঘটেছে সেটা আপনি ইনভয়েস থেকে পেয়ে যাবেন বা ভাউচার্স থেকে পেয়ে যাবেন। পার্টিকুলার্সে লেখা হয় কি ঘটনাটা, কিন্তু সেই ঘটনাটা একটা নির্দিষ্ট ওয়ে অবলম্বন করে কিন্তু লেখা হয় পার্টিকুলার্সে ঘরে। এলএফ মিনস হচ্ছে লেজার ফোলিও, আর ডেবিট হলে ডেবিট অ্যামাউন্টের জায়গায় বসবে, ক্রেডিট হলে ক্রেডিট অ্যামাউন্টের জায়গায় বসবে। এইভাবে আমাদের এই ফরম্যাট অফ জার্নাল বুক এটাকে আমরা মেনটেন করে থাকি। লেজার ফোলিও মিনস কি জানেন, এই পার্টিকুলার্সে যে টপিকগুলো লেখা হয় সেটা লেজার বুক যেটা থাকে, লেজার বুকের কত নম্বর পৃষ্ঠাতে সেটা আছে, সেটাকে যাতে অতি সহজে আমরা সেই লেজার বুকে পৌঁছে যেতে পারি, তার জন্য এই পেজ রেফারেন্স নাম্বারটাকে এখানটায় আমরা মেনটেন করে রাখি, দ্যাট ইজ লেজার ফোলিও। ঠিক আছে, তাহলে ডেটে
তারিখ, পার্টিকুলার্সের ঘরে বিবরণটা লেখা হয়, লেজারের ঘরে পৃষ্ঠা নাম্বার, ডেবিট অ্যামাউন্ট হলে ডেবিটের জায়গায় ডেবিটের টাকাটা, ক্রেডিট অ্যামাউন্ট হলে ক্রেডিটের জায়গায় ক্রেডিটের টাকা। আজকের আমি উইথ প্রবলেম কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে এখন দেখাবো, যেটা থেকে আশা করব আপনাদের জার্নাল এন্ট্রি সম্বন্ধে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, এবং ওই জার্নাল এন্ট্রিগুলোর ওপরেই কিন্তু আমরা ট্যালিতে অ্যাকাউন্টস মেনটেন করব। ওই জন্য ওই জার্নাল এন্ট্রিগুলোকে দেখা এবং বোঝা খুবই জরুরি। সেই জার্নালগুলো যেটা আমি দেখাবো সেটা এই ফরম্যাট অফ জার্নাল বুকের ওপর ডিপেন্ডেড হয়ে, ঠিক আছে? তো লেটস গো, আমরা কীভাবে জার্নাল এন্ট্রি করা হয় প্রকৃত ক্ষেত্রে ম্যানুয়াল অ্যাকাউন্টসে সেটাকে আমরা দেখাই এবারে। চলুন, তো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি জার্নাল এন্ট্রির জন্য একটা ফরম্যাট অলরেডি এক্সেলে করে রেখেছি, সেটা আপনারা এখানে দেখুন। জার্নাল এন্ট্রি এগুলো হচ্ছে আমি একটা ম্যানুয়াল ফরম্যাট আপনাদের জন্য এখানে রেডি করে রেখেছি। অ্যাকচুয়ালি ধরে নিন, যেহেতু আমি তো এখানে তো বিল দেখাতে পারছি না, তো সেই জন্য আমি এখানটায় এগুলোকে কি করলাম, একটা এই বিলটাকেই আমি একটা টপিকে এখানে দেখিয়েছি আর কি। এখানে সব কিছু লিখে দেওয়া আছে, আমরা পরপর এই প্রবলেমগুলোকে এখন সলিউশন করব। অ্যাকচুয়ালি এই যে এইখান থেকে এটা দেখুন, আমার এখানে জার্নাল ফরম্যাট, জার্নাল বুক যেমন দেখেছিলেন আপনার, সেই অনুযায়ী ফরম্যাটটা করা আছে। ডেটের ঘরে ডেট বসবে, পার্টিকুলার্সের ঘরে পার্টিকুলার্স, এলএফের ঘরে এলএফ মানে লেজার ফোলিও কত নম্বর পৃষ্ঠা, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট। যেহেতু আমরা লেজার ফোলিও এখনও করিনি, লেজার ফোলিও আমাদের লাগবেও না, সেই জন্য আমি এখানটায় এই লেজার ফোলিওর লিঙ্কটা করে দেওয়া আছে, এটা পৃষ্ঠা নাম্বারটা এখানে দেওয়া হবে, যে পেজে ওই স্পেসিফিক লেজারটা খোলা হয়। আমি সেগুলো সম্বন্ধে আসছি এবারে। তো দেখুন ফার্স্ট কি বলেছে, একটু স্ক্রিনটাকে বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ফার্স্ট বলেছে, ওপেন আ নিউ অ্যাকাউন্ট ইন এসবিআই ব্যাংক বাই ডিপোজিটিং 5 lakhs অ্যাজ অন 1st April 2024। অর্থাৎ ব্যাংকে, আপনি এসবিআই ব্যাংকে, এগুলো কিন্তু আপনারই কোম্পানি, এটা ধরে নিয়ে আপনাকে ট্রিট করতে হবে এন্ট্রিগুলো। আপনি এসবিআই ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন, এবং অ্যাকাউন্ট যেটা আপনি ওপেন করেছেন সেটা 5 লাখ টাকা জমা দিয়ে। তাহলে এখান থেকে আমি দুটো রেকর্ড খুঁজবো, কি কি বলুন তো? আমি এখানে আরেকটা আপনাদের জন্য একটা ফরম্যাট করি, লেজারের জন্য আপনি কি কি হেড আগে খুঁজবেন। তাহলে দেখুন, আপনি কোথায় জমা দিয়েছেন? এসবিআই ব্যাংকে জমা দিয়েছেন। কিসে জমা দিয়েছেন? না ক্যাশে জমা দিয়েছেন। এবারে আপনি গোল্ডেন রুলসটা ফলো করুন। গোল্ডেন রুলস অনুযায়ী কি বলা হচ্ছে, এসবিআইটা কোন অ্যাকাউন্ট? এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। অ্যান্ড ক্যাশ এটা কোন অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট, তাই তো? তাহলে আমরা এই পার্সোনাল অ্যাকাউন্টের নিয়মটা কি ছিল আমাদের? না পার্সোনাল অ্যাকাউন্টের নিয়মটা ছিল ডেবিট the receiver and credit the giver। আর রিয়েল অ্যাকাউন্টের নিয়মটা কি ছিল? ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। এই ছিল পার্সোনাল রিয়েল। আচ্ছা, নমিনাল আমি পরে আসছি। তো দেখুন, এখান থেকে পার্সোনালের নিয়ম অনুযায়ী আমার এসবিআই ব্যাংক কি করছে? টাকা পাচ্ছে। তাহলে এসবিআই ব্যাংক যেহেতু টাকা পাচ্ছে, এখানে ডেবিট দ্য রিসিভার এই কনসেপ্টে হবে। তাহলে আমি এই পার্টিকুলার্স, আচ্ছা এখানে আমি আগে ডেটটাকে বসিয়ে দেবো 1/4/2024। ওকে, পার্টিকুলার্সের ঘরে এবারে লিখবো, দেখুন কিভাবে লেখা হয়, এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট ডট 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 দিয়ে ডিআর, নেক্সট এই ঘরে আমরা লিখব টু, ক্যাশ হচ্ছে রিয়েল, কেন না ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, অর্থাৎ টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে তার জন্য টু ক্যাশ অ্যাকাউন্ট, এই মেনশন হয়ে গেল। এসবিআই অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রি লেখার প্রসিডিওর। এবারে এলএফ এর ঘরে এসবিআই অ্যাকাউন্ট হয়তো এলএফ এর মেবি 15 নাম্বার পেজে আছে, ক্যাশ অ্যাকাউন্টটা হয়তো মেবি 18 নাম্বার পেজে আছে, এখানে পেজ রেফারেন্সটা চলে যাবে। ডেবিট অ্যামাউন্টের জায়গায় লেখা হবে 5 lakhs অ্যান্ড ক্রেডিট অ্যামাউন্টের জায়গায় লেখা হবে 5 lakhs। তবে ডেবিট অ্যামাউন্টটা হবে অ্যাকাউন্টসের ওপরে অ্যান্ড ক্রেডিট অ্যামাউন্টটা হবে অ্যাকাউন্টসের নিচের দিকে। এই রকম প্রসিডিওরে লেখা হয়, এইরকমভাবে। বোঝা গেল? তাহলে এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ন্যারেশনের ঘরে আমরা লিখবো কি না, ন্যারেশনটা অবশ্যই দিতে, অনেক সময় জার্নাল এন্ট্রি দেখে বুঝতে পারি না প্রকৃত ঘটনা কি ঘটেছে, ওই জন্য আমরা যতটা সম্ভব
এটাকে ন্যারেশন আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা BEING, বিং ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন SBI ব্যাংক। ব্যাস, এইটা হচ্ছে আমাদের ন্যারেশন। তো এই আমাদের একটা জার্নাল এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন SBI ব্যাংক ডিপোজিটিং ₹5 lakhs। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা জার্নাল এন্ট্রি কিন্তু তৈরি করি ম্যানুয়াল অ্যাকাউন্টসে। এরপর আমরা ট্যালিতে আসবো। এই এন্ট্রিটা ট্যালিতে কিন্তু জার্নাল এন্ট্রিকে আপনার পাস করতে পারবেন। কোথা থেকে পাস করব, কিভাবে পাস করব সেটা শিখবো। বাট ট্যালিতে যাওয়ার আগে এই জার্নাল এন্ট্রি কীভাবে তৈরি করব সেটা যদি না জানতে পারি, তাহলে ট্যালিতে আমি এন্ট্রি করব কিভাবে? তার জন্যই কিন্তু এই ম্যানুয়াল অ্যাকাউন্টসকে জানা খুবই জরুরি। নেক্সট, ট্রান্সফার ₹10,000 ফ্রম মেন ক্যাশ টু পেটি ক্যাশ ফর মিট দ্য ডেইলি এক্সপেন্সেস অ্যাজ অন এত তারিখ। এটাও 1 তারিখে 1/4/2024। অর্থাৎ এক্ষেত্রে কি বলেছে, আপনার যে মূল ক্যাশ যেটা ক্যাশ ইন হ্যান্ড আছে সেখান থেকে কিছু টাকা পেটি ক্যাশ। পেটি ক্যাশ মানে কি জানেন? উইথ এক্সাম্পল আপনার ওয়ালেট, আপনি আপনার ব্যাংকে যে টাকা আছে সেখান থেকে তো আর 2 টাকা 1 টাকা করে তুলে খরচা করেন না। আপনি কি করেন, ব্যাংক থেকে কিছু টাকা তুললেন, তুলে আপনি আপনার ওয়ালেটে রাখলেন, সেখান থেকে আপনার দৈনন্দিন খরচাগুলোকে হয়তো মেনটেন করলেন। দ্যাট মিনস এইরকম আর কি, যে অফিসে এরকম প্রচুর খরচা থাকে, টি এক্সপেন্স, লামসাম পেন পেন্সিল অমুক তমুক কেনার জন্য 2-5 টাকা 10 টাকা তো এদিক ওদিক যাচ্ছে, তখন সেই যে খরচাগুলো আমরা মেন ক্যাশে না হিট করে আমরা পেটি ক্যাশ নামে একটা আলাদা লেজার অ্যাকাউন্ট ওপেন করি। তো এই জন্য এটাকে আমরা বলে থাকি পেটি ক্যাশ। তো পেটি ক্যাশের ক্ষেত্রে ক্যাশ, তাহলে এখানে দেখুন কি কি হচ্ছে না, একটা হচ্ছে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট, একটা লেজার পাচ্ছি ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা লেজার পাচ্ছি আমরা পেটি ক্যাশ অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট? এটা রিয়েল অ্যাকাউন্ট, অ্যান্ড পেটি ক্যাশও সেম রিয়েল অ্যাকাউন্ট। তাহলে দেখুন রিয়েল অ্যাকাউন্টের নিয়মটা কি বলেছে, ডেবিট হোয়াট কামস ইন অ্যান্ড ক্রেডিট হোয়াট গোজ আউট। অর্থাৎ এই যে মেন ক্যাশ থেকে পেটি ক্যাশে টাকা যাচ্ছে, অর্থাৎ এখানে কোন কার কাছে যাচ্ছে কার কাছে আসছে, এটা না পেটি ক্যাশে টাকা যাচ্ছে, তার মানে এখানটায় হয়ে যাবে পেটি ক্যাশটা হবে ডেবিট, আর মেন ক্যাশ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে তার জন্য মেন ক্যাশটা হয়ে যাবে ক্রেডিট। ওকে, তাহলে সেই অনুযায়ী আমরা এখানটায় লেজার করব পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডট ডট ডিয়ার টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো? পেটি ক্যাশের জায়গায় লিখবো 10,000 টাকা ডেবিট অ্যামাউন্টে, এটা যেহেতু ডেবিট বেরিয়েছে ডেবিট অ্যামাউন্টে, আর ক্যাশের জায়গায় লিখবো 10,000 টাকা। ক্লিয়ার হলো? ন্যারেশনে আমরা লিখবো বিং অ্যামাউন্ট ট্রান্সফার টু পেটি ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, নেক্সট, আউটস্ট্যান্ডিং AMC চার্জ মানে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ ₹15,000 ক্লিয়ার থ্রু ক্যাশ অ্যাজ অন এত তারিখ। তাহলে এখানে দেখুন কি পারপাসে টাকা যাচ্ছে, আউটস্ট্যান্ডিং AMC চার্জ। তাহলে আমি এখানটায় AMC চার্জ করছি, অ্যান্ড কি করছি আর একটা ক্যাশ। তাহলে এই যে আউটস্ট্যান্ডিং AMC চার্জ, এটা কোন অ্যাকাউন্ট? খরচা এটা, তার মানে এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের নিয়মটা কি না, ডেবিট অল এক্সপেন্স অ্যান্ড লসেস অ্যান্ড ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইনস, তাই তো? তাহলে দেখুন অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ এখানটা হয়ে গেল ডেবিট অল এক্সপেন্স অ্যান্ড লসেস ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইনস, অ্যান্ড ক্যাশটা কোন অ্যাকাউন্ট ছিল? ক্যাশটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তাহলে এবারে দেখুন এই যে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ এখানটায় কি খরচা হয়েছে, তো অল এক্সপেন্স হচ্ছে ডেবিট অ্যান্ড ইনকাম হলো ক্রেডিট, তার মানে সেই অনুযায়ী আউটস্ট্যান্ডিং AMC চার্জ অ্যাকাউন্ট ডট ডট ডিয়ার টু ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাস, কত টাকা? 15,000, ক্যাশ অ্যাকাউন্টও 15,000। এই হয়ে গেল আমাদের জার্নাল এন্ট্রি প্রসিডিওর। তাহলে আমি এখানে লিখব বিং MC চার্জ পেড
বাই ক্যাশ। এই নারেশন, ডেটটা ছিল এর কত, 1/5/2024। নেক্সট, পেড ₹25,000 টু মিস্টার বোস থ্রু চেক অফ এসবিআই অ্যাজ অন এত তারিখ। তাহলে এখানে কি বলেছে দেখুন, 25,000 টাকা মিস্টার বোসকে চেকে পেমেন্ট করা হয়েছে। তাহলে এখানে কে হেড, কাকে পেমেন্ট করেছি না মিস্টার বোস, আর একটা হচ্ছে এসবিআই। তাহলে মিস্টার বোস কোন অ্যাকাউন্ট, পার্সোনাল, এসবিআই কোন অ্যাকাউন্ট, পার্সোনাল। তাহলে এসবিআই এর পার্সোনাল আর মিস্টার বোসও পার্সোনাল। পার্সোনালের নিয়মটা কি ছিল, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। এখানে দেখুন তো মিস্টার বোস রিসিভার না গিভার, মিস্টার বোস হচ্ছে রিসিভার, দ্যাট মিনস ডেবিট, আর এসবিআই এখানে টাকা পেমেন্ট করছে, তার জন্য এসবিআই হচ্ছে ক্রেডিট। নেক্সট, তাহলে সেই অনুযায়ী আমি এখানটা লিখব কি না মিস্টার বোস অ্যাকাউন্ট ডট ডট দিয়ে ডিয়ার টু এসবিআই অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো? ডেটটা কত ছিল, 1/5/2024। তাহলে মিস্টার বোসের ডেবিটের ঘরে লিখব 25,000, আর ক্রেডিটের ঘরে লিখব আমি 25,000। এইখানে টাকাটা একটা ভুল জায়গায় বসিয়েছি, ক্যাশের ঘরে হবে। ওকে, ক্লিয়ার হলো? তো এইভাবে এবারে আমি এখানটা লিখবো ন্যারেশনের জায়গায় বিং অ্যামাউন্ট পেড টু মিস্টার বোস বাই এসবিআই ব্যাংক দিয়ে চেক নাম্বার দিয়ে দিয়েছে 500125। ব্যাস, এই হয়ে গেল। নেক্সট, পেড ₹50,000 to Shakti India through check of SBI as on এত তারিখ against their two bill and rest 2,000 of the amount treated as discount received। তাহলে কাকে পেমেন্ট করা হয়েছে আগে দেখুন, শক্তি ইন্ডিয়াকে। কিসে পেমেন্ট করা হয়েছে, চেক এসবিআই। তাহলে দেখুন এবারে শক্তি ইন্ডিয়াকে কত টাকা পেমেন্ট করা হয়েছে না, শক্তি ইন্ডিয়ার পেড ₹50,000। অ্যাকচুয়ালি শক্তি ইন্ডিয়াকে পেমেন্ট করা হয়েছে 50,000 টাকা, ঠিক আছে, এবং তাকে এসবিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে আছে যে তাকে টাকা পেমেন্ট করার সময় আমি ডিসকাউন্ট রিসিভ করেছি 2,000 টাকা, অর্থাৎ তিনি আমাকে ডিসকাউন্ট দিয়েছেন, রিসিভ করেছি 2,000 টাকা। ভালো করে খেয়াল করুন এখানটা কোথায় কিভাবে কি হবে। আগে বার করি শক্তি ইন্ডিয়াকে পেমেন্ট করা হয়েছে, মানে শক্তি ইন্ডিয়া হচ্ছে কোন অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী শক্তি ইন্ডিয়া ডেবিট দ্য রিসিভার, তাহলে তার জন্য তিনি ডেবিট হবেন। তাহলে আমি এখানটা লিখলাম শক্তি ইন্ডিয়া অ্যাকাউন্ট ডট 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 দিয়ে ডিয়ার। নেক্সট, এর পরেরটাই লিখছি আমি, কেন লিখছি পরে আসছি। এসবিআই হচ্ছে ক্রেডিট দ্য গিভার, এসবিআই টাকা দিয়েছে, তো তার জন্য টু এসবিআই অ্যাকাউন্ট লিখলাম এটা। এবারে হচ্ছে ডিসকাউন্ট রিসিভ করেছি, একই সঙ্গে যখন আমি তাকে টাকা পেমেন্ট করি তিনি আমাকে ডিসকাউন্ট দিয়েছেন 2,000 টাকা। আমি 50,000 টাকা ব্যাংক থেকে তাকে পেমেন্ট করা হয়েছে 50,000 টাকা, তার মানে শক্তি ইন্ডিয়া পেত কত টাকা, অর্থাৎ শক্তি ইন্ডিয়া পেত 52,000 টাকা। হ্যাঁ, তাহলে আমি এখানে শক্তি ইন্ডিয়া ঘরে লিখবো 52,000 টাকা লিখলাম। নেক্সট, ডিসকাউন্ট রিসিভ করেছি আমি, তাহলে ডিসকাউন্ট রিসিভ হচ্ছে কোন অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, অর্থাৎ এটা নমিনাল অ্যাকাউন্ট, মানে নমিনাল অ্যাকাউন্টের নিয়ম কি ছিল, ডেবিট অল এক্সপেন্স অ্যান্ড লসেস অ্যান্ড ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইনস। তার মানে আমি ডিসকাউন্ট রিসিভ করেছি মানে কি, আমার ইনকাম হচ্ছে, তার মানে এটা ক্রেডিট হবে। তাহলে সেই অনুযায়ী আমি এখানে টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট বলে আরেকটা অ্যাকাউন্ট এখানে ওপেন হবে। ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট হিসেবে এখানটায় ঢুকবে 2,000 টাকা, অ্যান্ড দেন এসবিআই এর ঘরে
এখানটায় ঢুকবে 50,000 টাকা। তাহলে অর্থাৎ আলটিমেটলি কী হলো না, শক্তি ইন্ডিয়া 52,000 টাকা পেত। 52,000 টাকার মধ্যে তিনি আমাকে 2,000 টাকা ছাড় দিয়েছেন, যেটা আমার কাছে ইনকাম হিসেবে ঢুকছে, আর বাকি এসবিআই ব্যাংক থেকে আমি তাকে 50,000 পেমেন্ট করেছি। এই জন্য এখানে পেড রুপিস 50,000 কথাটা লেখা আছে। অর্থাৎ এখানে একটা জিনিস হাইড করা আছে যে শক্তি ইন্ডিয়া তাহলে পেত কত টাকা, সেটাই আপনাকে এখান থেকে বের করে নিতে হলো। ডেটটা হচ্ছে কত, 2/5/2024। ক্লিয়ার হলো ন্যারেশন? তাহলে আমি এখানটা লিখবো কি না, being amount paid to Shakti India with received discount through SBI চেক নাম্বার দিয়েছে, হ্যাঁ, থ্রু চেক নাম্বার হচ্ছে 500126। ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে ন্যারেশন। নেক্সট, এরপর রিসিভড ক্যাশ রুপিস 10,000 ফ্রম আইবল কোম্পানি। তাহলে এখানটায় আইবল একটা কোম্পানি আর হচ্ছে ক্যাশ একটা কোম্পানি। তাহলে আইবল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের নিয়মে হচ্ছে কি, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তাহলে এখানে আইবল কোম্পানি কি গিভার, তো আর ক্যাশ আমি রিসিভ করছি, ক্যাশ রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে ডেবিট হোয়াট কামস ইন। তাহলে যেটা আসছে সেটা ডেবিট, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডট ডট দিয়ে ডিয়ার টু আইবল কোম্পানি। হলো কত টাকা, 10,000, এখানটাতেও 10,000। ডেটটা কত, 2/6/2024। ন্যারেশনে লিখে দিলাম বিং অ্যামাউন্ট রিসিভড ফ্রম আইবল কো। ক্লিয়ার হলো? তাহলে তো এইরকমভাবে আমরা কিন্তু যাবতীয় জার্নাল এন্ট্রিগুলোকে মেনটেন করে থাকি। নেক্সট, রিসিভড আ চেক অফ এসবিআই ব্যাংক 24,500, চেক নাম্বার এত, ফ্রম সুরিয়া কোম্পানি এগেনস্ট দেয়ার টু বিল। তার দুটো বিলের এগেনস্টে আমি এই 24,500 টাকাটা রিসিভ করেছি এবং সেটা এসবিআই ব্যাংকে জমা পড়েছে 2 তারিখে, এবং 500 টাকা অফ দ্য অ্যামাউন্ট ট্রিটেড অ্যাজ ডিসকাউন্ট অ্যালাউড। দেখুন সেম অ্যাজ এটা পেমেন্ট ছিল, এটা রিসিপ্ট। অর্থাৎ একইভাবে এক্ষেত্রেও 3টে পার্ট আসবে, সুরিয়া কোম্পানি একটা, আর একটা হচ্ছে এসবিআই, আর একটা হচ্ছে ডিসকাউন্ট রিসিপ্ট, সরি অ্যালাউড। 3টে পার্ট। তাহলে সুরিয়া কোম্পানি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এসবিআই পার্সোনাল অ্যাকাউন্ট, আর ডিসকাউন্ট অ্যালাউড কোন অ্যাকাউন্ট? আচ্ছা আমি এখানে লিখে দিই, এটা পার্সোনাল, এটাও পার্সোনাল, আর ডিসকাউন্ট অ্যালাউডটা হবে নমিনাল অ্যাকাউন্ট। হলো? তাহলে এবারে এই সুরিয়া কোম্পানি পার্সোনাল, দেখুন এখানে তাহলে কি হচ্ছে না, আমি সুরিয়া কোম্পানির কাছ থেকে টাকা পাচ্ছি। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তাহলে সুরিয়া কোম্পানি এখানে ক্রেডিট। আচ্ছা এসবিআই কি এখানটায় না, এসবিআই টাকা কি করছে, এসবিআই তো টাকা ঢুকছে, তেমন এসবিআই এখানে ডেবিট দ্য রিসিভার, অর্থাৎ এসবিআই টাকা রিসিভ করছে। নেক্সট হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। তাহলে ডিসকাউন্ট অ্যালাউডের নিয়ম অনুযায়ী কি না, অল এক্সপেন্স অ্যান্ড লসেস আর ডেবিট। তাহলে আমি যদি তাকে ডিসকাউন্ট দিতে মানে সেটা ডেবিট। তার মানে দেখুন এখানটায় আমরা কি করব, তাহলে এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সুরিয়া কোম্পানি। ব্যাস, ক্লিয়ার হলো? তাহলে এবারে কত টাকা এসবিআই ব্যাংক রিসিভ করছে, 24,500 টাকা এসবিআইতে ঢুকছে। ডিসকাউন্ট অ্যালাউড দিচ্ছি কত টাকা, 500 টাকা। তার মানে সুরিয়া কোম্পানি পেমেন্ট করেছে কত টাকা, 25,000 টাকা। দেখতে পাচ্ছেন? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে
তাহলে এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে 24,500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো, আপনি ডিসকাউন্ট হিসেবে সূর্যাকে 500 টাকা পেমেন্ট করলেন। তার মানে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি সূর্যা কোম্পানি আপনাকে দিয়েছে 25,000 টাকা, তার মধ্যে আপনি 24,500 টাকা ব্যাঙ্কে রেখেছেন, 500 টাকা সূর্যাকে ফেরত দিয়েছেন। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা এখানে ন্যারেশনে লিখে দেবো বিং অ্যামাউন্ট রিসিভড ফ্রম সূর্যা কোম্পানি উইথ ডিসকাউন্ট অ্যালাউড। ডেটটা এটা কত তারিখে ছিল? 2/6/2024। ব্যাস। এই প্রসিডিওরে আমরা কিন্তু ম্যানুয়াল অ্যাকাউন্টসে জার্নাল এন্ট্রি করে থাকি। আমি আজকের সেই প্রসিডিওরটা আপনাদেরকে বললাম, আপনারা এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করুন। নেক্সট ক্লাস থেকে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুনভাবে ট্যালি প্রাইমে কীভাবে আমরা জার্নাল এন্ট্রি পাস করব সেই নিয়ে। চোখ রাখুন আমার চ্যানেলে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।